হঠাৎ এক ভয়ানক বজ্রপাত বিমানে আঘাত হানে। বিমানে প্রবল ঝাঁকুনি লাগে। ব্র্যাড যাত্রীদের অবস্থা দেখতে কেবিনে যায়। সবাই তখনও নিরাপদ ছিল, এটা দেখে সে কিছুটা স্বস্তি পায়। কিন্তু বিমানের আলো একে একে নিভে যেতে থাকে। এরপর আবার কয়েকটি তীব্র ঝাঁকুনি লাগে। ব্র্যাডের মাথা ছাদের সঙ্গে ধাক্কা খায় আর সে নিচে পড়ে যায়, আর তার কপাল থেকে রক্ত ঝরতে থাকে। এই পরিস্থিতিতে যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। ব্র্যাড দ্রুত উঠে তার কেবিনে ফিরে আসে এবং কো পাইলটের সঙ্গে মিলে বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তীব্র ঝড়ের কারণে তাদের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ব্র্যাড বলে, আমাদের প্লেন নিচে নামাতে হবে, কারণ আর একটা ঝাঁকুনি লাগলে পুরো প্লেন ধ্বংস হয়ে যাবে। তারা সাথে সাথে বিমানের উচ্চতা কমাতে থাকে। বিমান দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। ভেতরে যাত্রীরা আতঙ্কে কাঁপছিল। এই সময় বন্দি টলির সাথে থাকা পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল পড়ে যায়। সে মোবাইল তুলতে গিয়ে নিজের সিট বেল্ট খুলে ফেলে। একজন এয়ার হোস্টেস সাহায্য করার জন্য নিজের সিট বেল্ট খুলে সামনে আসে, কিন্তু তখন প্লেনটি খুব দ্রুত নিচের দিকে নামছিল। ফলে সিট বেল্ট খোলার সঙ্গে সঙ্গে দুজন উপরের ছাদে সজোরে ধাক্কা খায়। এত জোরে ধাক্কা লাগে যে মুহূর্তেই তাদের মৃত্যু হয়। এদিকে প্লেনটি খুব নিচু উচ্চতায় নেমে আসে, আর অনেক কষ্টে দুই পাইলট মিলে সেটি সামলে নিতে সক্ষম হয়। কিন্তু তখন প্লেনের পাওয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই ব্র্যাড সেটিকে এয়ারপোর্ট পর্যন্ত নিতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় প্লেনটিকে সাগরে ক্র্যাশ ল্যান্ড করবে। কিন্তু হঠাৎ তারা দূরে একটা দ্বীপ দেখতে পায়। ব্র্যাড তখন প্লেনের দিক ঘুরিয়ে দ্বীপের দিকে নিয়ে যায় এবং সেখানে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টের পর ব্র্যাড অবশেষে দ্বীপের একটি রাস্তায় প্লেনটিকে ইমার্জেন্সি ল্যান্ড করাতে সক্ষম হয়। ভাগ্যক্রমে এই ল্যান্ডিংয়ে কোনো যাত্রী আহত হয় না, সবাই নিরাপদ থাকে। ঠিক তখনই প্লেনের পেছনে শর্ট সার্কিট হয়, যেটা দেখে ব্র্যাড খুশি হয়, কারণ এর মানে প্লেনে এখনো সামান্য বিদ্যুৎ বাকি আছে। সব যাত্রী নেমে যাওয়ার পর এক এয়ার হোস্টেস ব্র্যাডকে জানায় যে অপরাধী টনিকে নিয়ে যাওয়া পুলিশ অফিসারটি মারা গেছে এবং একটা এয়ার হোস্টেসও মারা গেছে। এটা শুনে ব্র্যাড গভীরভাবে হতাশ হয়ে পড়ে। এদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখে যে তার একটি প্লেন হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। রেডিও সংযোগ অনেকক্ষণ ধরে বন্ধ, তাই সে পাইলটদের সঙ্গেও যোগাযোগ করতে পারছিল না। ফলে সে স্কার্সডেল নামে একজন রেস্কিউ এক্সপার্টকে ডাকে, যার কাজ হলো বিপদে পড়া মানুষদের খুঁজে বের করা। মালিক তাকে বলে, আমার প্লেন কোথায় গেছে আর যাত্রীরা কোথায় আছে সব বিস্তারিত আমাকে জানতে হবে। স্কার্সডেল তখন তার অনুসন্ধান শুরু করে। অন্যদিকে দ্বীপে আটকে পড়া যাত্রীরা অবাক হয়ে ভাবছে, আমরা এখানে কেন? তখন ব্র্যাড সবাইকে একত্র করে বলে, ইমার্জেন্সির কারণে আমাদের এখানে নামতে হয়েছে। প্লেনে এখনো কিছু পাওয়ার আছে, আমরা সেটি মেরামত করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাব। এরপর ব্র্যাড প্লেনের কাছে গিয়ে দেখতে পায় পাওয়ার খুব কম আছে, তাই সাহায্যের জন্য অপেক্ষা ছাড়া উপায় নেই। তারা মানচিত্র খুলে দেখে নিজেদের অবস্থান বুঝতে চেষ্টা করে। কো পাইলট বলে, আমরা এক প্রাইভেট আইল্যান্ডে আটকে গেছি। এই জায়গাটা খুব বিপজ্জনক। এখানে এমন লোকেরা থাকে যারা কোনো সরকার বা আইনের কথা মানে না। তারা যদি আমাদের ধরে ফেলে তাহলে আমাদের জীবন হুমকির মুখে পড়বে, আর সরকারও আমাদের বাঁচাতে পারবে না। এটা শুনে ব্রাইট বলে, তাহলে আমাদের যে কোনোভাবে রেস্কিউ টিমকে এখানে আনতে হবে। সে এবং কো পাইলট রেডিও ঠিক করার চেষ্টা করে, কিন্তু বজ্রপাতের কারণে রেডিও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ব্রাইট সবাইকে এসে জানায়, রেডিও কাজ করছে না, কিন্তু চিন্তা করবেন না, আমি দ্বীপের অন্য পাশে গিয়ে কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করার চেষ্টা করব, যাতে তারা রেস্কিউ টিম পাঠাতে পারে। এরপর ব্রাইট বড় সিদ্ধান্ত নেয়। সে বলে, আমার সাথে টনি যাবে। এই বলে সে টনির হাতকড়ি খুলে দেয়। ব্রাইট কো পাইলটকে বলে, তুমি প্লেনের পাওয়ার রিপেয়ার করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য পাঠানোর চেষ্টা করব। তারপর ব্র্যাড ও টনি জঙ্গলের দিকে রওনা হয় রেডিও খুঁজতে। পথে টনি ব্র্যাডকে বলে, আমার উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। এদিকে দ্বীপের একদল সন্ত্রাসী শিবিরে খবর আসে যে দ্বীপে একটা প্লেন নেমেছে, ভেতরে বিভিন্ন দেশের মানুষ আছে। এটা শুনে দলের লিডার লোক পাঠিয়ে প্রস্তুতি নিতে বলে। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে টনি ব্র্যাডকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মুক্ত কেন করলে? ব্র্যাড বলে, আমি তোমার কারণে অন্য সবার জীবন বিপদে ফেলতে চাই না। এখানে একদল সন্ত্রাসী আছে, আমাদের একসাথে লড়তে হবে। তখন টনি বলে, আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লোক, ইউএস আর্মিতে বহু বছর কাজ করেছি। কিছুক্ষণ পর ব্র্যাড পিছনে তাকিয়ে দেখে টনি নেই, সে পালিয়ে গেছে। ব্র্যাড একা জঙ্গলের ভিতরে এগিয়ে যায় এবং এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে পৌঁছায়। সেখানে সে একটা পুরনো টেলিফোন খুঁজে পায়, কিন্তু সেটি নষ্ট ছিল। ব্র্যাড নিজেই সেটি জোড়া লাগিয়ে সেটি চালু করে। টেলিফোন কাজ শুরু করলে সে দ্রুত কোম্পানির হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের অবস্থান জানাতে চায়, কিন্তু লাইনে গোলযোগ থাকায় অপর প্রান্তের লোক তার কথা স্পষ্ট শুনতে পায় না। যে কারণে হেল্পলাইনের লোকজন ব্র্যাডের কল কেটে দেয়। সেটা বুঝে ব্র্যাডের মাথায় একটা আইডিয়া আসে। সে নিজের মেয়েকে ফোন করে বলে তার লোকেশন আর সব তথ্য একটা কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে। ঠিক সেই সময় পিছন থেকে এক লোক এসে ব্র্যাডের উপর আক্রমণ করে, কিন্তু ব্র্যাড অনেক কষ্টে তাকে কাবু করে ফেলে এবং মারতে মারতে বেহুশ করে ফেলে। এরপর ব্র্যাড টের পায় যে আরেকজন লোক ঘরে ঢুকছে, তাই সে দ্রুত লুকিয়ে যায়। কিন্তু সেই লোক আর কেউ নয়, টনি, যে ইতিমধ্যে অনেক সন্ত্রাসীকে মেরে তাদের অস্ত্র দখল করে। টনি ব্র্যাডকে ডেকে বলে, ভয় পেও না, বেরিয়ে আসো। তারপর ব্র্যাড বের আসার পর টনি তাকে একটা বন্দুক দেয় আত্মরক্ষার জন্য। এরপর দুজনের কারখানার নিচের ফ্লোরে নামে, যেখানে একটা ক্যামেরা পায়। ক্যামেরা রেকর্ডিং আর পাশে পড়ে থাকা পাসপোর্ট দেখে তারা জানতে পারে এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা মানুষ অপহরণ করে, তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে, আর টাকা পেয়েও গেলে তারা সেই বন্দীদের মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড বুঝতে পারে তাদের বিমানের যাত্রীরাও বিপদে আছে। তারপর দুজন বাইরে বেরিয়ে আসে এবং সামনে একটা গাড়ি দেখতে পায়। সেটি সেই সন্ত্রাসী যাকে কিছুক্ষণ আগে ব্র্যাড মেরেছিল। তারা গাড়িতে উঠে যাত্রীদের দিকে রওনা দেয়। ওদিকে সব যাত্রীরা বসে ব্র্যাডের অপেক্ষা করছিল। সবাই ভাবে সে সাহায্য নিয়ে ফিরে আসবে, কিন্তু তারা দূর থেকে একটা গাড়ির শব্দ শুনতে পায়। তার আনন্দে ভেবে ফেলে যে ব্র্যাড রেস্কিউ টিম নিয়ে এসেছে, কিন্তু ওরা আসলে রেস্কিউ টিম নয়, সেই দ্বীপের সন্ত্রাসী দল। তারা গুলি ছুড়ে যাত্রীদের আতঙ্কিত করে তোলে। গুলির আওয়াজ
ব্রেড আর টনিও শুনতে পায়, তাই তারা দ্রুত গাড়ির গতি বাড়িয়ে বিমানের দিকে যেতে শুরু করে। সন্ত্রাসী দলের নেতা এয়ার হোস্টেসের কাছে যাত্রীদের তালিকা চায়। ভয়ে কাঁপতে থাকা এয়ার হোস্টেস তালিকাটা দিয়ে দেয়। তারপর এক গুন্ডা কো পাইলটকে জিজ্ঞেস করে, তোমাদের সিনিয়র পাইলট কোথায়? কো পাইলট জানায় সে জঙ্গলে গেছে, কিন্তু এখনো ফেরেনি। ঠিক তখনই ব্রেড ও টনি পৌঁছে যায়, কিন্তু তারা লুকিয়ে দূর থেকে সবকিছু দেখছিল। এ সময় এক মহিলা পালাতে চেষ্টা করলে তাকে গুলি করে মেরে ফেলা হয়। এটা দেখে ব্রেড সাহায্য করতে চায়, কিন্তু টনি তাকে থামিয়ে দেয়, এখন যাওয়া ঠিক হবে না। গ্যাং লিডার সব যাত্রীদের একটা বাসে তোলে এবং দুজন লোককে বলে প্লেন থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে আসতে। তারপর তারা যাত্রীদের নিজেদের ঘাঁটির দিকে নিয়ে যায়। সন্ত্রাসীরা চলে যাবার পর ব্রেড রেগে যায় টনির ওপর। ওরা যাত্রীদের নিয়ে গেল আর তুমি আমাকে যেতে দিলে না। টনি বোঝায় ওরা অনেক ছিল, তুমি একা গিয়ে কিছু করতে পারতে না। তারপর তারা দুজন প্লেনের দিকে যায় এবং সেই দুই গুন্ডাকে ধরে ফেলে যারা জিনিসপত্র চুরি করছিল। ব্রেড বন্দুক তাক করে জিজ্ঞেস করে, তোমাদের লিডার যাত্রীদের কোথায় নিয়ে গেছে? তারা জানায় এখান থেকে একটু দূরে আমাদের ঘাঁটি আছে, ওরা সবাই সেখানে গেছে। এদিকে ব্রেডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে সেই কাগজ পৌঁছে দেয় যেখানে ব্রেডের লোকেশন আর তথ্য লেখা ছিল। স্যাটেলাইটের সাহায্যে রেস্কিউ টিম জানতে পারে প্লেন একটা দ্বীপে আটকে আছে, যেটা একটা বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপের দখল। তারা সঙ্গে সঙ্গে এক প্রাইভেট আর্মি ক্যাপ্টেনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন দল নিয়ে অস্ত্র আর টাকার ব্যাগ সহ গাড়িতে চেপে সেই দ্বীপের দিকে রওনা দেয়। ওদিকে ব্রেড দেখে যে কো পাইলট বিমানের পাওয়ার সিস্টেম ঠিক করে ফেলেছে এবং প্লেনে আবার বিদ্যুৎ এসেছে। খুশি হয়ে ব্রেড নিজের ইউনিফর্মে একটা বার্তা লিখে দেখে দেয়, যাতে আসা রেস্কিউ টিম বুঝতে পারে কোথায় গেছে তারা। তারপর টনিকে নিয়ে সে রওনা দেয় সেই জায়গায় যেখানে যাত্রীদের আটকানো হয়েছে। জঙ্গলের পথ পেরিয়ে তারা সন্ত্রাসীদের ঘাঁটিতে পৌঁছে যায় এবং চুপি চুপি ভিতরে ঢোকে। সেখানে তারা দেখে সন্ত্রাসীরা যাত্রীদের ভয় দেখিয়ে ভিডিও বানাচ্ছে, যাতে তাদের পরিবারকে পাঠিয়ে টাকা আদায় করা যায়। এদিকে রেস্কিউ টিম ও প্লেনের কাছে পৌঁছায়, কিন্তু কাউকে না পেয়ে ভিতরে খোঁজ নিতে যায়। সেখানে তারা দুই মৃতদেহ পায়, সেই দুই গুন্ডা যাদের ব্রেড মেরেছিল। তারা ব্রেডে রেখে যাওয়া বার্তাটিও খুঁজে পায়, যাতে সন্ত্রাসীদের ঘাঁটির দিক নির্দেশ ছিল। ঘাঁটির ভিতরে ব্রেড আর টনি আগাল থেকে সন্ত্রাসীদের পর্যবেক্ষণ করছিল। সুযোগ বুঝে তারা পিছন থেকে দুজন সন্ত্রাসীকে মেরে ফেলে। তারা চুপচাপ সামনে এগিয়ে যেতে থাকে এবং এক কক্ষের বাইরে পৌঁছে। ওই কক্ষের সব যাত্রীদের আটক করে রাখা হয়েছিল। ব্রেড ওরা সবাইকে মুক্ত করতে চায়, কিন্তু সেখানে অনেক গার্ড পাহারা দিচ্ছিল আর ব্রেডের কাছে দরজার তালা খোলার চাবি ছিল না। এরপর এই দুজন এক এক করে সেই গার্ডদেরই মেরে ফেলে এবং টনি হাতুড়ি তুলে অনেক গার্ডকে হাতুড়ি দিয়ে মারতে থাকে। এখানে ব্রেড এক গার্ড থেকে চাবি নিয়ে সে সব যাত্রীদের কক্ষ থেকে মুক্ত করে। সে তাদের বলে, দ্রুতই সেই বাসে চড়ো যেটা তোমাদের এখানে নিয়ে এসেছিল। তাও দ্রুত সবাই সেই বাসে উঠে যায়। তখন টনি ব্রেডের কাছে এসে বলে, এখানে গাড়ি নিয়ে বেরোনোর কেবল একটাই রাস্তা আছে, কিন্তু সেখানে অনেক গুন্ডা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, তারা আমাদের দেখলেই গুলি করে ফেলবে। ব্রেড যখন যাত্রীদের দিকে তাকায় সবাই ভীষণ ভীত। তখন ব্রেড নিজের জীবন ঝুঁকিতে ফেলে একটা সিদ্ধান্ত নেয় এবং টনিকে বলে, আমি ওখানকার সব জঙ্গিদের মনোযোগ বিচ্যুলিত করব আর তুমি সুযোগ বুঝে সকল যাত্রীকে এখান থেকে নিয়ে যাবে। প্রথমে টনি ব্রেডকে এটা করতেও মানা করে, বলে এমন করলে তারা তোমাকে মেরে দেবে, কিন্তু ব্রেড বলে আমাদের তাছাড়া আর কোনো পথ নেই। এটা শুনে টনি রাজি হয়ে যায়। ব্রেড সেখানে গিয়ে জঙ্গিদের নেতাকে বলে, আমি সাহায্যের জন্য খবর দিলাম, শীঘ্রই রেস্কিউ টিম এখানে এসে যাবে, তাই সবাইকে এখান থেকে যেতে দাও। এটা শুনে সব গ্যাংয়ের লোকেরা ব্রেডের উপর হেসে ওঠে এবং তাকে মারতে শুরু করে। গ্যাংয়ের প্রধান বলে, আমি কিভাবে ছেড়ে দেব, টাকা না পেলে কাউকে ছাড়বো না। আর ঠিক তখনই যখন তারা ব্রেডকে মারতে বসে, তখন একটি প্রাইভেট রেস্কিউ টিম এসে জঙ্গিদের উপর হামলা চালায় এবং অনেকক্ষণ গোলাগুলির পর গ্যাংয়ের অনেককে হত্যা করে তারা ব্রেডকে উদ্ধার করে বাসে তুলে নিয়ে যায়। গ্যাংয়ের নেতা দেখে তার অনেক সহযোগীর সাথে তার ছোট ভাইও মারা গেছে। এটা দেখে সে খুব রেগে যায় এবং শপথ করে বলে সে তাদের কাউকে ছাড়বে না, সবাইকে এক এক করে মারবে। এরপর সে তার টিমকে বলে, দ্রুত প্রস্তুতি নাও, আমরা শীঘ্রই এই লোকজনকে মারতে বেরোবো। বাসে প্রাইভেট টিমের ক্যাপ্টেন সকলকে জানায় যে আমরা মাত্র 5 জনের ছোট একটি প্রাইভেট টিম, আমরা শুধু তোমাদের উদ্ধার করতে এসেছি, আমরা কোনো সরকারি রেস্কিউ টিম না। রেস্কিউ টিম এখানে আসতে আরো কিছু সময় লাগবে। এটা শুনে ব্রেড ঘাবড়ে যায় এবং বলে, আমাদের সময় নেই, কারণ গ্যাংয়ের লোকেরা আমাদের পিছু নিয়ে আসছে এবং তারা দেখলেই আমাদের মেরে ফেলবে। কিন্তু তার কাছে একটি আইডিয়া আছে। প্লেনের কাছে পৌঁছালে ব্রেড সকল যাত্রীকে বলে প্লেনে পাওয়ার আবার চালু হয়ে গেছে, মানে এখন প্লেন স্টার্ট হবে এবং আমরা তখনই এখান থেকে চলে যাব। তাই তোমরা সবাই দ্রুত প্লেনে উঠে পড়ো, আমরা রেস্কিউ টিমের অপেক্ষা করতে পারি না, তাদের এখানে আসতে সময় লাগবে, আর যদি আমরা এখানেই থাকি তাহলে আমরা এই জঙ্গিদের হাতে মরে যাব। এটা শুনে সবাই প্লেনে উঠে যায় আর ব্রেড প্লেনের সব চেকিং করতে ব্যস্ত হয়ে পড়ে এবং প্রাইভেট টিমের লোকেরা আগত বিপদের জন্য আগে থেকেই প্রস্তুতি হয়ে বসে থাকে। তারপর হঠাৎই সেই সন্ত্রাসীবাদী গ্রুপটি সেখানে এসে আক্রমণ চালায়। তাদের দেখে প্রাইভেট টিমটি পাল্টা প্রতিরোধে নামে এবং দুই দিক থেকে শুরু হয় প্রচন্ড গুলিবর্ষণ। তবে প্রাইভেট টিমের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র, যার ফলে তারা বহু সন্ত্রাসীকে মেরে ফেলে। ব্রেড তাড়াতাড়ি প্রাইভেট টিমের লিডারকে জানায়, আমি 5 মিনিটের মধ্যেই প্লেন চালু করব, তোমরা সবাই দ্রুত ভিতরে উঠে পড়ো। এরপর সে টনির কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়, তুমি আমার সবচেয়ে কঠিন সময় পাশে ছিলে। ব্রেড গুলির আঘাত থেকে বাঁচতে বাঁচতে প্লেনে উঠে নিজের কেবিনে বসে এবং
কো পাইলটের সঙ্গে মিলে প্লেন স্টার্ট করার কাজ শুরু করে। অন্যদিকে টনির গুলি শেষ হয়ে যায়। সে নতুন বুলেট খুঁজতে প্রাইভেট টিমের ব্যাগ খুলে দেখে সেখানে টাকা ভর্তি একটি ব্যাগ আছে, কিন্তু টনি সেই টাকার ব্যাগ না নিয়ে অন্য ব্যাগ থেকে গুলি বের করে আবার যুদ্ধ শুরু করে। এদিকে ব্রেড প্লেনটি ডান দিকে ঘোরাতে থাকে আর প্রাইভেট টিমের সৈন্যরাও একা একা প্লেনে উঠতে শুরু করে। টনি তাদের কভার ফায়ার দিতে থাকে। পাওয়ার ফিরে আসায় এখন রেডিও কাজ করতে শুরু করে। প্লেন কোম্পানির মালিক ব্রেডকে বলে, আমি তোমাকে একটা নিরাপদ জায়গার তথ্য দেবো যেখানে তুমি যেতে পারবে। সবাই প্লেনে উঠে পড়ে, কিন্তু টনি ওঠে না, কারণ সে জানে যদি সে ফিরে যায় পুলিশ আবার তাকে ধরবে। তাই সে টাকা ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। গ্যাং লিডার নিজের সঙ্গীদের মরতে দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং রকেট লঞ্চার দিয়ে প্লেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু ঠিক সময় টনি সেটা দেখতে পায় এবং বন্দুক তিলে তাকে গুলি করে মেরে ফেলে, সবাইকে বাঁচিয়ে দেয়। এটা দেখে ব্রেড টনির প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ে এবং সর্বশক্তি দিয়ে প্লেনটি উড়িয়ে নিতে সক্ষম হয়। টনি দূর থেকে খুশি মনে দেখে ব্রেড ও যাত্রীরা নিরাপদে আছে আর নিজে টাকা ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। ব্রেড প্লেনটিকে দ্বীপ থেকে দূরে নিয়ে যায়। কোম্পানির মালিক তাকে বলে দেয় কাছে একটি এয়ারপোর্ট আছে, কিন্তু হঠাৎই আবার ইঞ্জিনে আগুন পড়ে যায়। প্লেন ধ্বংসের মুখে। ব্রেড জরুরি সংকেত চালু করে ধীরে ধীরে রানওয়েতে নামানোর চেষ্টা করে। অবশেষে অনেক কষ্টের পর সে সফলভাবে প্লেনটি অবতরণ করায় এবং সবার প্রাণ বেঁচে যায়। ব্রেড ও তার কো পাইলট স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোম্পানির মালিক ও তার টিমও আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এরপর ব্রেড যাত্রীদের খোঁজ নিতে পিছনের দিকে যায় এবং দেখে সবাই নিরাপদে আছে। এটা দেখে তার মনে এক অদ্ভুত শান্তি আসে। যাত্রীরা তাকে ধন্যবাদ জানাতে এবং হাততালি দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম এসে পৌঁছায়, যাত্রীদের নিরাপদে নিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় ব্রেড বিমানের সিঁড়িতে বসে ফোনে তার মেয়ের সাথে কথা বলছে, স্বস্তি আর গর্বে ভরা মুখে। এভাবেই গল্পটি সমাপ্তি ঘটে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না।